আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথের খুবই মজার একটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। সেই বিষয়টা হচ্ছে শূন্য আসলে জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা। আমরা কিন্তু সবাই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা চিনি। আমরা একটু সংখ্যা রেখায় ফিরে যাই। ছোটবেলায় আমরা যেটা শিখতাম, সংখ্যা রেখায় আমরা দেখেছিলাম যে মাঝখানে একদম থাকে শূন্য, তার ডান দিকে যত আমরা যাব ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো পাওয়া যাবে। যদি সরাসরি দেখি পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ সংখ্যাও আছে, কিন্তু পূর্ণ সংখ্যাগুলো আমরা এখানে দেখাচ্ছি 1 2 3 4 এরকম। আর যদি বাম দিকে আসি তাহলে -1 -2 -3 এভাবে কিন্তু এই জিনিসটা চলবে। তাহলে এইখান থেকে যদি আমরা চিন্তা করি যে 0 একটা নিরপেক্ষ সংখ্যা, আর এই পাশে ধনাত্মক সংখ্যা আছে, এই পাশে ঋণাত্মক সংখ্যা আছে। তো এই ধনাত্মক সংখ্যা নিয়ে যদি আমরা শুধুমাত্র বিবেচনা করি, ঋণাত্মক সংখ্যাগুলো আপাতত সাইডে রাখলাম, কারণ এটা বুঝতে আমাদের ঋণাত্মক সংখ্যা সাহায্য না নিলেও চলবে। তো এই জায়গায় দেখো ধনাত্মক সংখ্যাগুলো আছে 1 2 3 4 এভাবে চলছে। তো এইখানে যে সংখ্যাগুলো আছে এখানে কিন্তু জোড় সংখ্যাও আছে, বিজোড় সংখ্যা আছে, এটা তোমরা সবাই জানো, ছোটবেলা থেকে যেহেতু আমরা শিখে আসি। এখানকার হচ্ছে 1 3 এরপর 5 7 9 এই সংখ্যাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আর 2 4 6 8 10 12 এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এই যে 1 2 3 4 এগুলোকে আমরা ভাগ করতে পারলাম জোড় এবং বিজোড়ে, কিন্তু এই যে 0 যে সংখ্যাটা আছে এই মাঝখানে, এই সংখ্যাটা জোড় নাকি বিজোড়? যদি আমরা বাম দিকে আসি সেই ক্ষেত্রেও কিন্তু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা পাবো। -1 -3 -5 এগুলো সব বিজোড় ঋণাত্মক সংখ্যা, আর -2 -4 -6 এগুলো হচ্ছে জোড় ঋণাত্মক সংখ্যা। মাঝখানে যে শূন্য সংখ্যাটা আছে এই সংখ্যাটা জোড় নাকি বিজোড়, এটা আমরা কিভাবে বুঝবো? বা যদি আমরা ডিসিশন একটা নিও সেটাকে প্রমাণ করতে পারবো কিভাবে? এই ক্ষেত্রে আমরা একটা ব্যাপার আগে বলে রাখছি যে শূন্যকে প্রকৃতপক্ষে জোড় সংখ্যা বিবেচনা করা হয়। তা জোড় সংখ্যা যেহেতু বিবেচনা করা হয়, কেন বিবেচনা করা হয় এবং কিভাবে এটাকে প্রমাণ করা যায় সেটা আমরা আসলে দেখার চেষ্টা করব। তো এইখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি পুরো সংখ্যা রেখাটাকে খেয়াল করি, এইখানে দেখো প্রথমে আছে হচ্ছে -3, আমরা যেটুকু নিয়েছি তার মধ্যে থেকে শুরু করলে -3 একটা বিজোড় সংখ্যা, -2 একটা জোড় সংখ্যা, তারপর -1টা আবার বিজোড় সংখ্যা, মাঝখানে আছে 0, এটা নিয়ে পরে কথা বলছি। তারপরে 0-র পরে আছে হচ্ছে 1 যেটা একটা বিজোড় সংখ্যা, তারপর আছে আরেকটা 2 যেটা আরেকটা জোড় সংখ্যা, 3 বিজোড়, আবার এরপর জোড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা বিজোড় হলে ঠিক তারপরের সংখ্যাটা জোড়, তারপরে আবার বিজোড়, তারপরে আবার জোড়, এভাবে কিন্তু জিনিসটা চলছে। তাহলে এই জায়গায় যদি এটা বিজোড় হয়, এটা জোড় হয়, এটা যদি আবার বিজোড় হয়, তাহলে ঠিক তার পরের সংখ্যা এই 0টা আসলে জোড় সংখ্যা হওয়া উচিত, তাই না? জোড় সংখ্যা না হয়ে কোনো উপায় তো থাকছে না যদি এই ফর্মে আমরা চিন্তা করি। তো এই জিনিসটা অত স্ট্রং লজিক না, তোমাদের মনে হতে পারে যে এটা কোনো লজিক হলো, এটা একটা, তো এখানে ভিন্ন কিছু ঘটতেই পারে। তো এটাকে যদি আমরা আরেকটু ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবা যে প্রকৃতপক্ষে 0টা আসলে জোড় সংখ্যা বিবেচনা করা ছাড়া কোনো উপায় নাই। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যদি তুমি এখানে 2 এর সাথে 4 যোগ করো, কত পাচ্ছ? 6। এখানে 2 একটা জোড় সংখ্যা, 4 আরেকটা জোড় সংখ্যা, তাহলে একটা জোড় সংখ্যা আরেকটা জোড় সংখ্যা যোগ করলে কিন্তু একটা জোড় সংখ্যা পাওয়া যায়। কিন্তু যদি আমরা 2 এর সাথে 3 যোগ করি তাহলে পাচ্ছি 5। তাহলে খেয়াল করো, 2 একটা জোড় সংখ্যা, এটা যেহেতু আমরা চিনি আগে থেকে এই জন্য সরাসরি বলছি, আর 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যোগ করলে পাওয়া যাচ্ছে একটা বিজোড় সংখ্যা, 5টা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। আবার দেখো, যদি আমরা দুইটাই বিজোড় সংখ্যা নেই, মনে করো 3 + 5 যোগ করব, তাহলে 3 নিজেও একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা, এই দুটো যোগ করলে পাওয়া যায় হচ্ছে 8। এইটুকু থেকে প্রমাণ করে দেওয়া সম্ভব 0 একটা জোড় সংখ্যা। তাহলে দেখো দুটো বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে একটা জোড় সংখ্যা, দুইটা জোড়, একটা জোড় একটা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তারপর দুইটা জোড় সংখ্যার যোগফল হচ্ছে একটা জোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি দুইটা জোড় সংখ্যা পরস্পর যোগ হলে জোড় সংখ্যা পাওয়া যায়, দুইটা বিজোড় সংখ্যা পরস্পরের সাথে যোগ করলে জোড় সংখ্যা পাওয়া যায়। কিন্তু যদি আমরা একটা জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যোগ করি তাহলে কিন্তু বিজোড় সংখ্যা পেয়ে যাব। তাহলে এই জায়গায় খেয়াল করো, যদি আমরা এখানে 1 এর সাথে 1 যোগ করি বা 1 এর সাথে 3 যোগ করি, 1 নিজেও একটা বিজোড় সংখ্যা, 3 নিজেও একটা বিজোড় সংখ্যা, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে অবশ্যই বিজোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা যোগ করলে জোড় সংখ্যা পাওয়ার কথা, পাবো তাই 1 + 3 = 4, জোড় সংখ্যা, খুব সিম্পল। আবার যদি দুটো জোড় সংখ্যা যদি আমরা নিই, ধরো এখানে নিলাম 2 আর 4, তাহলে 2 হচ্ছে জোড় সংখ্যা, 4 ও জোড় সংখ্যা, তাহলে 2 আর 4 যোগ করলে 6 পাওয়া যাচ্ছে, সেই সংখ্যাটাও কিন্তু জোড় সংখ্যা। আবার দুটো বিজোড় সংখ্যা যদি এখান থেকে নিই আমরা, একটা জোড় একটা বিজোড় সংখ্যা যদি নিই, মানে 2 আর 3 যদি যোগ করি তাহলে 2 একটা জোড় সংখ্যা, 3 একটা বিজোড় সংখ্যা, যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 5, যেটা একটা বিজোড় সংখ্যা। এখন 0 সাথে আমরা কম্পেয়ার করে দেখি। 0কে যদি আমরা জোড় সংখ্যা বিবেচনা করেছি তাহলে ওই হিসাবে আমরা হিসাবটা করার চেষ্টা করব। তো 0-র সাথে আমরা একটা প্রথমেই জোড় সংখ্যা নিয়ে দেখি, 0 + 2 যোগ করলে কি পাওয়া যাচ্ছে? 2। 0-র সাথে 2 যোগ করলে যেহেতু 2 পাওয়া যাচ্ছে, 2 একটা জোড় সংখ্যা এবং এই 2 একটা জোড় সংখ্যা, তাহলে এই জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে কিন্তু জোড় সংখ্যা পাওয়ার কথা।
জিরো যদি একটা বিজোড় সংখ্যা হতো তাহলে অবশ্যই 2 এর সাথে যোগ করলে, 2 যেহেতু জোড় সংখ্যা, যোগ করলে আমরা এখানে একটা বিজোড় সংখ্যা পেতাম। আবার দেখো একটা বিজোড় সংখ্যার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে 0 + 3 ধরলাম, তাহলে 0 + 3 করলে পাওয়া যাচ্ছে 3, যেটা একটা বিজোড় সংখ্যা। তাহলে 0 যদি জোড় সংখ্যা হয় আর 3 যদি বিজোড় সংখ্যা, আমরা জানি এটা, তাহলে জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ করলে কিন্তু বিজোড় সংখ্যা পাওয়ার কথা। এখানে আমরা ঠিক তাই পাইছি। যদি 0 বিজোড় সংখ্যা হতো তাহলে এই 3 একটা বিজোড় সংখ্যা, এর সাথে যোগ করলে আমরা এখানে একটা জোড় সংখ্যা পেয়ে যেতাম, সেটা কিন্তু হয়নি। সুতরাং এই যে যোগের ফলে যে জোড় বিজোড়ের যে খেলাটা আমরা এখানে দেখছি, যে জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সমান জোড়, আবার বিজোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সমান হচ্ছে বিজোড় সংখ্যা, এই সেন্স থেকে চিন্তা করলে কিন্তু জিরোটাকে আমরা খুব সহজেই আমরা একটা জোড় সংখ্যা হিসেবে প্রমাণ করে দিতে পারি। কারণ নিয়মটা হচ্ছে জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সমান হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এখান থেকে আমি জাস্ট এখানে বসায় দেখাই, জিরোকে যেহেতু আমরা জোড় বিবেচনা করছি, জিরো বসায় দিলাম এখানে, আর এখানে একটা জোড় সংখ্যা 2 নিলাম, এখানে 2 দেখো একটা জোড় সংখ্যা। তাহলে যদি এটা জোড় সংখ্যা না হতো এটা কখনোই পসিবল হতো না। সুতরাং স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জিরোকে জোড় সংখ্যা বিবেচনা করা ছাড়া আমাদের কাছে আসলেই কোনো ওয়ে নাই।